যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমাদের এখানে তিনি লিখেছেন, "হ্যালো রাসেল ভাই, আমার নাম আইফুর রহমান। আমি চট্টগ্রামে থাকি। পেশায় একজন সহকারী আইনজীবী। আমি চাই আমার স্টোরিটা আপনি পড়ে শোনান।" আমার স্টোরিটা আমি আমার বাবার মুখ থেকে শুনি। ঘটনাটি আজ থেকে ১০-১৫ বছর আগে। আমার বাবা, আমার মামা, এক মামা ছিলেন যারা সবাই কাপড়ের বিজনেস করতেন। তো আমার মামার বাবা যিনি ছিলেন, তিনি হঠাৎ করে একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। অনেক ডাক্তার দেখানো হয়। সবাই এক পর্যায়ে ওনার বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলেন। এর কিছুদিন পর আমার মামা, যাকে আমরা সবাই আনিস মামা বলেই ডাকতাম, উনি একজন ব্যক্তির কাছ থেকে এক বৈদ্য সম্পর্কে আমাদের জানতে পারেন, আমাদেরকে জানান আরকি। এরপর মামারা কয়েকজন মিলে ঠিক করেন যে ওনারা ওই বৈদ্যর সাথে দেখা করবেন। বৈদ্য মানে জানেন তো, কবিরাজ ধরনের কিছু একটা। তো ওনারা কয়েকজন মিলে সেই বৌদ্ধর সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়েন। ওই বৌদ্ধ থাকতেন একটা পাহাড়ি মগদের এলাকায় এবং তিনি নিজেও একজন মগ ছিলেন। তাই ওনাকে মগ বৈদ্যই বলে ডাকা হতো। আমার মামা আমার সাথে দেখা করে ওনার পিতার রোগ সম্পর্কে জানান। সব জানার পরে ওই বৈদ্য তার মন্ত্র দেখার পর আমার মামাদের বলেন যে ওনার পিতার অন্য কোনো এক বৈদ্যর মাধ্যমে অমাবস্যার রাতের বেলায় একটা কোনো একটা ছাদের ওপর থেকে পিতলের একটা থালার ওপর বসে তাকে বাং মারা হয়েছে। চিকিৎসা করতে মানে সেটা স্পেসিফাই বলে দেয় যে কোন ছাদ থেকে, এবং চিকিৎসা করতে হলে ওনাকে সাথে করে নিয়ে যেতে হবে। কারণ এত দূর থেকে পাহাড়ে বসে ওনার পিতার চিকিৎসা করা সম্ভব নয়। তাই আমার মামারা আর দেরি না করে বৈদ্যকে সাথে করে নিয়ে আসেন এবং নিয়ে আসার পর ওইদিন রাতে ২:৩০ নাগাদ চিকিৎসা শুরু করেন এবং আমার মামাকে বলা হয় যে একটা মিষ্টি কুমড়ার বীজ নিয়ে আসার জন্য এবং ওনাকে বাড়ির পিছনে একটা গর্তে পুঁতে দেওয়ার জন্য। ওনারা তাই করেন। বীজটিকে মাটিতে পুঁতে আসা হয়। এরপর বৈদ্য তার তন্ত্র সাধনা করতে, করতে প্রায় ২০ মিনিট পর আমার মামাদের বলেন যে, "এবার গিয়ে দেখে আসো বীজটিকে।" তো ওনারা গিয়ে দেখেন যে বীজটি থেকে একটা চারা গাছ বেরিয়ে এসেছে। কি অদ্ভুত ব্যাপার না? মানে কিছুক্ষণ আগে যেটা পুঁতে দিয়ে আসা হয়েছে, সেখান থেকে একটা চারা গাছ বেরিয়েছে। এরপর বৈদ্য আবারও তন্ত্রমন্ত্র পড়তে থাকেন এবং কিছুক্ষণ পর আবার আমার মামাদের বলে যে, "যাও, গিয়ে দেখে আসো ওই চারা গাছকে।" ওনারা গিয়ে দেখেন যে চারা গাছে একটা লতা বেরিয়ে এসেছে। ওনারা সেটা দেখে বৈদ্যকে বলেন। এরপর উনি আবারও মন্ত্র পড়তে থাকেন এবং ১ ঘন্টা পরে আবারও তাকে পাঠানো হয় মামাকে, এবং ওনারা তখন গিয়ে দেখেন যে ওই লতায় একটা ছোট কুমড়া ধরে আছে এবং সেটাকে তিনি নিয়ে আসতে বলেন। পুরো ঘটনাটি আসলে ৩-৪ ঘন্টার মধ্যেই ঘটে। কুমড়াটা নিয়ে আসার পর ওই বৈদ্য সেটাকে তার আঙুলের নখ দিয়ে ২ টুকরা করেন। আর তার ১ টুকরা আমার মামার বাবাকে খাওয়ানো হয়। অপর আ এরপর আমার মামার বাবা আস্তে, আস্তে সুস্থ হয়ে ওঠেন। আমার মামা অনেক রিকোয়েস্ট করে জানতে চেয়েছিলেন যে কোন ব্যক্তি বা বৈদ্য তার পিতাকে এই মেয়াদি বান মেরেছিলেন সেটা। অনেক জোরাজুরির পর উনি বলতে রাজি হন এবং বলেন যে, "আমি বলব একটা শর্তে, যে ব্যক্তি তোমার পিতাকে বান মেরেছিল তাকে আমি এখানে নিয়ে আসবো। কিন্তু তোমরা কেউ তাকে মারধর বা কোনো ক্ষতি করতে পারবে না।" এরপর ওই মগ বৈদ্য, যিনি আমার মামার পিতাকে সুস্থ করেছিলেন, তিনি একটা পিতলের থালা নিয়ে সেটার উপর একটা মানুষের হাড় দিয়ে পেটাতে থাকেন। একসময় দেখা যায় বৈদ্য আমার মামার পিতাকে বান মেরেছিলেন তিনি এসে উপস্থিত হন এবং সবার কাছে ক্ষমা চান তার কাজের জন্য। এবং সেই সাথে তিনি ওয়াদা করেন যে তিনি আর কখনো কারো ক্ষতি করবেন না এবং এরকম কাজ তিনি আর কখনো করবেন না। যদি করেন তাহলে তারই ক্ষতি হবে। এরপর আমার মামার বাবা ওই মগ বৈদ্যকে বাবা বলে ডাকেন। মানে ওদের মাঝে একটা পিতা-পুত্রের সম্পর্ক হয়ে যায়। আর মগ বৈদ্য চলে যাওয়ার সময় আমার মামার পিতাকে একটি জিন দিয়ে যান এবং বলেন যে ওই জিনের মাধ্যমে উনি মানুষের উপকারের জন্য কাজ করতে পারবেন। এটা ছিল মূল ঘটনা। এটা সত্যি একটি ঘটনা। ঘটনা ভালো লেগে থাকলে পড়ে শোনানোর অনুরোধ জানাচ্ছে। যাই হোক, এই ঘটনাটি আমাদের একজন আম আম লিসেনারই পাঠিয়েছেন এবং obviously তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ব। তো আ লিখছেন যেভাবে, "আসসালামু আলাইকুম রাসেল ভাই। ফেনী থেকে শাহাদাত হোসেন। আমি ভালোই আপনি ভালোই আছেন, কারণ আপনি ভালোর দ্বারে থাকেন সবসময়। তাই নতুন করে জিজ্ঞেস করলাম না আপনি ভালো আছেন কিনা? আমি বাংলায় লেখায় অতটা এক্সপার্ট নই। তবুও বাংলায় লিখছি কারণ আজ ৩ দিন ধরে একটু, একটু করে যেটা আপনার সুবিধা হয়। আমি আশা করি এই ঘটনাটা আপনি পড়বেন। যাই হোক, আমার ঘটনাটি শেয়ার করব যদি স্টুডিওতে এসে বলার ইচ্ছা ছিল খুব। কিন্তু আপনি কষ্ট করে এটা পড়ে শোনাবেন আশা করি। যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার ফুফাতো ভাই শাকিল শাহরিয়ারের সাথে ঘটা। আমি
নামটা ছদ্মনাম, কারণ এতে ওর সামাজিক মর্যাদার সমস্যা হতে পারে, সেজন্য উল্লেখ করেননি তিনি এবং সেটাই তিনি জানিয়েছেন। শাকিল শাহরিয়ার ছদ্মনাম নিয়ে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যাই হোক, আমার ফুফাতো ভাই খুবই স্মার্ট ছেলে, সবসময় পরিপাটি থাকে, বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে। এই কথা এজন্যই বললাম যে এ কারণেই তার সাথে ঘটনাগুলো ঘটে। ২০১৫ সালের দিকে ফুফাতো ভাই এবং তার বন্ধুরা মিলে উপজেলার দাগনভূঞার প্রতাপপুর গ্রামের জমিদার বাড়ি দেখতে চায়। উল্লেখ্য, জমিদার বাড়ি বাড়িটি নিয়ে অনেকের মুখে নানান রকমের কথা শোনা যায়। তারা যখন পৌঁছায়, একটু ঘুরে ফিরে এক জায়গায় আমার ফুফাতো ভাই গিটার বাজিয়ে গান শুরু করেন, কিন্তু সে গানও ভালো গাইতে জানে। যাই হোক, তারা কিছুক্ষণ গান গেয়ে তারা দেখে একটা জামরুল গাছ। তারপর ওখান থেকে জামরুল পারলো। তারপরেই তাদের নাহিদ নামের একজন উপর থেকে জামরুল হাতে লুফে নেওয়ার সময় বা ক্যাচ ধরার সময় আমার ফুফাতো ভাই কিছু যেন ধাক্কা খেয়ে পড়ে বেহুশ হয়ে যায়। যা সেটা খুবই অকল্পনীয়, কারণ সে মাথা কিংবা অন্য কিছুতে বাড়ি খায়নি। মোট কথা, বেহুশ হতে পারে এমন কোনো আঘাত সে পায়নি। যাই হোক, বন্ধুরা তাকে ধরাধরি করে মুখে পানি ছিটিয়ে দেয় এবং জ্ঞান ফিরিয়ে আনে, এবং জ্ঞান ফিরিয়ে সে নাকি বলে যে বিয়ে বাড়িতে সানায়ে যেরকম শব্দ হয় সেরকম শব্দ সে শুনছে। বন্ধুরা বলল, কই, আমরা তো শুনছি না। যাই হোক, ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু আসল ঘটনা ওই দিন রাত থেকে আমার ফুফাতো ভাই নাকি হালকা কিসের যেন শব্দ অনুভব করে। এগুলোকে সে পাত্তা দেয় না এবং সে তার মতো কাজ করতে লাগলো। সে বুঝতে পারলো শব্দটা আসলে নুপুরের। সে চিন্তা করলো নুপুরের শব্দ কোত্থেকে আসবে। তখন রাত ১২টার মতো বাজে। সে আবারও তখন ফেসবুকে ঢুকে ফেসবুকে থাকে। কিছুক্ষণ পরে সে আবারও তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে এরকম মনে করে। যাই হোক, ওই দিন রাতে তেমন কিছু হয়নি। এভাবে কয়েকদিন চলে যায়। প্রতি রাতেই সে নুপুরের শব্দ ফিল করতে পারে। পরবর্তী ঘটনা শুরু হয় সপ্তাহখানেক পর থেকে। তার রুমে সে একা থাকতো এবং ১২টার পর সকালের দিকে এবং সন্ধ্যায় খুবই মনোমুগ্ধকর সুগন্ধির ঘ্রাণ পেতে থাকে। সে ভাবলো হয়তো কারো পারফিউমের ঘ্রাণ হবে, কিন্তু পরে সে ফিল করলো যে তার পারফিউমের ঘ্রাণ তো এরকম নয়। তার পরিবারের সবাইকে জিজ্ঞেস করে কেউ কি ওই সময় কোনো রকমের পারফিউম ব্যবহার করে কিনা। সবাই বলল যে না। সবচেয়ে মজার ব্যাপার হলো, একদিন রাতে আমি তার সাথে ছিলাম এবং নুপুরের আওয়াজ শুনেছি, কিন্তু কিংবা কোনো ঘ্রাণ লেগেছে কিনা আমি হতবাক হয়ে ভাবলাম যে আচ্ছা, আমিও আপনার ঘ্রাণ পেয়েছি এবং হতবাক হয়ে ভেবেছি ঘ্রাণ আসবে কোত্থেকে। যাই হোক, এভাবে কেটে যায় প্রায় ১ মাস। এসব ব্যাপারকে আমলে নেয়নি, কারণ সে প্রাকৃত কোনো কিছুতে বিশ্বাস করতো না। ঘটনা আরও ভয়াবহ রূপ ধারণ করে মাসখানেক পরে। তখন সে রুমে একা অনুভব করতো যে কে যেন খুব দ্রুত হেঁটে গেল। এরকম উৎপাত চলতে থাকে, পাশাপাশি আগেরগুলো তো আছেই। এরপর একদিন রাতে সে অনুভব করে তার পাশে কেউ শুয়ে আছে এবং সে ঘুমের মধ্যে অনুভব করলো এবং জেগে দেখে যে পাশে কেউ আছে কিনা, এবং সে সুঘ্রাণটা নাকে পায়। যাই হোক, সকালে সে লক্ষ্য করে তার বিছানায় ঘ্রাণটা আছে। সে এবার একটু ভয় পেতে শুরু করে, কিন্তু সে তখনও কাউকে কোনো কিছুই বলেনি। সে একা থাকতো এবং একা থাকতে হতো তাকে ছাদে কিংবা পুকুর পাড়ে বা অন্য কোনো জায়গায় সে ফিল করতো তার আশেপাশে কেউ আছে। সবচেয়ে বড় কথা, সে যখন গান গাইছে সে অনুভব করতো একটু ঠান্ডা বাতাস যেন তার গায়ে লাগছে। সবচেয়ে বড় ঘটনাটি ঘটে ১ মাস পর। সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার পোশাক নেই তার গায়ে। সে তখন মনে করলো রাত্রে তার কোনো, সে নিজের অজান্তে হয়তো কিছু একটা এটা হয়েছে, তার সাথে ভুল হয়েছে কোনো একটা। যাই হোক, এবার সে পুরোই ভয় পেয়ে যায় এবং সে তার মাকে সব ঘটনা খুলে বলে। তার মাও খুব ভয় পেয়ে যায় এবং বিভিন্ন হুজুর তাবিজ করা শুরু করে। যখনই তা শুরু করে, নুপুরের শব্দ ও সুগন্ধের উৎপাত বেড়ে যায়। এরপর থেকে উপস্থিত সকলেই শুনতে পায় এবং এমনকি আমারও সৌভাগ্য হয়েছিল সেটা শোনার। অনেক হুজুর দেখানো হলো তাকে, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে কালো জাদু বিশারদ এবং মগ না কি যেন তাকে দেখায় এবং সে দেখেই বলে যে মেয়ে জিনের কুনজর পড়েছে তোমার ওপরে, কিন্তু এত টাকা এত টাকা লাগবে। তাকে কঠিন একটা কাজ করতে হবে। সে বলল কাজটি করার সময় তুলারাশি কাউকে লাগবে এবং অনেক খোঁজাখুঁজি করার জন্য পাওয়া গেল এবং ওঝা বললেন যে আগামী শুক্রবার তিনি আসবেন। তারা রাজি হয় এবং শুক্রবার রাতে মগটি আসে। প্রথমে ঘর বন্ধ করা হয় এবং যখনই ঘর বন্ধ করতে শুরু করলো তারা, মনে হলো ঘরের বাইরে যেন তোলপাড় শুরু হয়ে গেছে। ঘর থেকে দূরে পুকুরের পানি অনেক শব্দে দুলতে থাকে এবং শেষে ওঝাটি ফুফাতো ভাইকে একটা কঠিন কাজ করার জন্য বলে এবং সে বলল যে একটু অগোচর থাকে কিছুদিন এবং যারা সুগন্ধি ব্যবহার না করে এবং
তাবিজ যেন তা যেন সবসময় সঙ্গে রাখে। আরও বলে যে ১৪ দিন যেন সে একা না থাকে এবং কোনো বড় গাছের নিচে এবং কোনো পুকুরে, বিশেষ করে কোণায় বা ছাদে কিংবা অন্য কোনো জায়গায় যেন একা না যায়। রাতে কোনো দোয়া দরুদ পড়ে যাওয়ার সময়। এইসব কাজ করার পরে আর কোনোদিন এরকম সমস্যা হয়নি এবং আগামীতে হবে কিনা আমাদের জানা নেই। ওঝা বলেছিলেন যে তার গান শুনে নাকি ওই জিনটি অর্থাৎ পরীটি আসর ছেড়ে পালিয়ে আসে। আবার সে সুগন্ধি ব্যবহার করায় ও পরিপাটি থাকায় একটা পরিচিত তাকে বেশ পছন্দ হয়, এই জন্য এই ঘটনাগুলো ঘটে। যাই হোক, বা ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আশা করি। আমি না একদম মানে জাস্ট এই ঘটনাটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আ ঘটনাটা পড়ার একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে যে খুলনা থেকে আমাদের একজন লিসেনার এটা পাঠিয়েছেন। তো তিনি যেভাবে লিখেছেন সেভাবে আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। সকল লিসেনারদের সালাম জানাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমি আনাম, খুলনা বানরগাতি বাজার এস কলেজ রোডে থাকি। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা নিউ ইয়র্কের একটি ভিলেজে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি এক্স্যাক্টলি স্থানটার নাম উল্লেখ করলাম না। ঘটনাটি শেয়ার করেন আমাদের সাথে আমার ছোট আন্টি, যিনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন। তিনি এই ঘটনাটি ওখানকার এক স্থানীয় নেইবারের কাছ থেকে কালেক্ট করেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 1963 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি দুটি যমজ মেয়েকে নিয়ে নিউ ইয়র্কের একটি ভিলেজের কোনো একটা স্থানে বিশাল কটেজ ছিল, যেখানে এক মহিলা তার ২ মেয়েকে নিয়ে থাকতো। তার হাজব্যান্ড ও ২ মেয়ের জন্মের ১ মাস আগেই মারা যান। ফলে মহিলার উপর প্রচণ্ড মানসিক চাপ আসে। তারপর ২ মেয়ে জন্ম নেয়। একজনের নাম লুজিয়া, আরেকজনের নাম লুফোজা। তাদের জন্ম একটু অস্বাভাবিক ছিল, যেমন তারা জন্ম থেকেই বোবা। তারা কথা বলতে পারত না এবং তাদের অন্যদের থেকে তারা একটু ডিফারেন্ট ছিল। তাদের খেলাধুলার ধর্ম ছিল ভিন্ন রকমের। খুব অদ্ভুত ধরনের সব খেলা খেলত, যেমন করিডোরের গ্রিলে ধরে উল্টো হয়ে ঝুলত। তারপর তারা কটেজের ছাদের রেলিংয়ের ওপর থেকে নিচের দিকে পা ঝুলিয়ে পুতুল, বিড়াল এইসব কোলে নিয়ে বসে থাকতো। তারা বেশ অদ্ভুত রকমের পুতুল তৈরি করত, যা একদম ভিন্ন ধরনের ছিল। এভাবে ৬ বছর কেটে যায়। তারা একটু বুঝতে শেখে, তখন তাদের সাথে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে যায়। তারা ২ বোন লুজিয়া এবং লুফোজা এদের মধ্যে দুর্ঘটনাবশত লুফোজা মারা যায়। তারপর থেকে ওই কটেজে নানান ধরনের অদ্ভুত সব ঘটনা শুরু হয়। লুফোজার মৃত্যু ছিল একদম অস্বাভাবিক। তারা ২ বোন তাদের কটেজের ছাদে খেলার সময় লুফোজা সেই ছাদ থেকে নিচে পড়ে যায় এবং একটা ত্রিশূল টাইপের কিছু একটার ওপরে পড়ে, যা তার শরীরে বিদ্ধ হয় এবং সে মারা যায়। এই থেকে তাদের মা আর মানসিক চাপ সহ্য করতে না পেরে নেভারে লস করেন। আর তার বোন লুজিয়া তার পর থেকে সবসময় আপসেট থাকতো, কেননা তার একটাই খেলার সাথে এবং একটাই বন্ধু ছিল, তার বোন। কিন্তু ঘটনা এরপর থেকে শুরু হয়। তাদের বাসায় যে দারোয়ান ছিল তিনি প্রায় অদ্ভুত জিনিস দেখতে পেতেন তাদের সেই ২ বোনকে একসাথে খেলা করতে প্রায় দেখতে পেতেন এবং করিডোরে তারা উল্টা হয়ে ঝুলত। ২ বোনকে দেখতে খুব ভয়ানক লাগতো। তাদের পা দুটো থাকতো ওপরের দিকে এবং মাথা থাকতো নিচের দিকে এবং চুলগুলো সব নিচের ফ্লোরে থাকতো। এছাড়াও তিনি শুনতে পেতেন তাদের মা তাদের ২ বোনের নাম ধরে ডাকতেন। এই সব দেখে দারোয়ান খুব অবাক হতো এবং সে খুব ভয় পেত এবং তারপর সে ওইখান থেকে বেশি দিন ডিউটিতে ছিল না এবং ডিউটি ছেড়ে সে চলে যায়। এবং লুফোজার মৃত্যুর ৩ বছর পর, মানে লুফোজার ৯ বছর যখন হয়, তখন ঘটনাটি আরও অদ্ভুত হয়ে ওঠে। সেই একই মর্মান্তিক ঘটনা ঘটে যা ঘটেছিল তার বোন লুফোজার সাথে। লুজিয়াও একই স্থানে একইভাবে একই ওই ত্রিশূল আকৃতির জিনিসটির ওপরে পড়ে প্রাণ হারায়। এর কিছুদিন পরে হঠাৎ করে তাদের মা কলেজ থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না এবং সে আজ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে কোথায় গেছে, কিভাবে গেছে তাও কেউ জানে না। এবং এরপর থেকে কটেজে আর কেউ যেতে পারতো না। কেউ গেলেও তারা বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পেত। কেউ যেন ঘরের ভেতর থেকে দৌড় দিল, কিন্তু কিছু দেখতে পেত না।
বিড়ালের আওয়াজ শুনতে পেত, কিন্তু কোনো বিড়ালকেই দেখতে পেত না। তারপর সেই করিডোরের গ্রিলের আওয়াজ শুনতে পেত, মনে হতো কেউ যেন শক্ত কিছু একটা আঘাত করছে। এছাড়াও সবথেকে অদ্ভুত যে ঘটনাটা ঘটতো সেটা হলো যে অনেকেই দেখতে পেত যে ত্রিশূলে তাদের মৃত্যু হয়েছিল, তার কাছ থেকে ত্রিশূল দিয়ে তাকতাম, তারপর থেকে কেঁপে কেঁপে উঠতো। এছাড়াও আরও অনেক ধরনের প্রবলেম তারা ফেস করতো। ওইখানে কেউ যাওয়ার সাহস পেত না। এরপর থেকে সরকারিভাবে স্থানটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এই ঘটনাটি কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। কেন বা কী কারণে তাদের পরিবারের সাথে এত বড় একটি মর্মান্তিক ঘটনা ঘটলো, আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই জানাবেন। তো এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে আমাদের একজন লিসনার। দেখি নাম বলা যাবে কিনা, তো আগে তো জানি না, সুতরাং ঘটনাটা পড়ে যে নিষেধ করেছেন নামটা বলতে। ওকে, ঘটনায় যাই। আমি রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন আর সবসময় ভালোর দলে, তাই কেমন আছেন জানতে চাইলাম না। আমার নামটা প্রকাশ করবেন না প্লিজ। আমি তোরই আচ্ছা তারপরে আমার নাম বলে দিয়েছেন, এই নামটা নিচে দেখবেন তখন। নীলফামারী থেকে তিনি লিখছেন, আমার ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক নিয়ে, যেটা আমার ওপর করা হয়েছিল। ঘটনাটি 2016 সালের। ঘটনাটি কীভাবে শুরু হলো সেটা আগে বলি। আমার একটি ছেলের সাথে 2 বছর রিলেশন ছিল, কিন্তু ছেলেটির কিছু সমস্যা ও খারাপ কিছু কাজের জন্য আমার রিলেশনটা আমরা ব্রেকআপ হয়ে যায় আমাদের 2016 সালে। তারপর থেকে শুরু হয় আমার সাথে খারাপ কিছু ঘটনা। সময় ছিল 2016 মে মাস। রোজ রাতের মতো ঘুমাচ্ছিলাম, রাত 3টার দিকে হঠাৎ ঘুম ভেঙেছে। আমি দেখি আমার মাথার কাছে 3-4 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির চুলগুলো লম্বা ছিল আর কোঁকড়া। ছেলেটির চেহারা সাধারণ ছিল, কিন্তু তারপরও কেমন যেন ভয়ানক। সে 3-4 সেকেন্ড আমার মাথার কাছে দাঁড়িয়েছিল। সে চলে যাওয়ার পর আমার হোশটা ফেরে। আমি আসলে ভয় একটু কম পাই ছোট থেকেই, তাই কিছু মনে করিনি, ভেবেছি আমার স্বপ্ন। কিন্তু প্রতিদিন আমি সেই ছেলেটাকে দেখতাম। এভাবে 10-12 দিন চলে গেল। আমি যখন ছেলেটাকে প্রথম দেখা শুরু করলাম, সেদিন থেকে আমি আস্তে আস্তে সিক হতে শুরু করলাম। মাথা ব্যথা, সর্দি, জ্বর লেগেই ছিল। তো একদিন আমি রাতে যখন ঘুমাই, ঠিক 3টার দিকে ওই ছেলেটি আবার আসে আমার কাছে। কিন্তু সেদিন সে এসে শুধু আমার কাছে দাঁড়িয়ে ছিল না, আমার মাথার চুল প্রচণ্ড জোরে টান দেয়। আমি বিছানা থেকে উঠে তাড়াতাড়ি, কিন্তু সেই ছেলেটিকে আর দেখতে পাই না। তার পরের দিন আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আমি এতই সিক হয়ে পড়ি যে আমি মাথা উঠাতে পারতাম না। তার 3-4 দিন আমার সাথে কিছু হয়নি, কিন্তু 5ম দিন আমার মাথায় সেই ছেলেটি আমার কাছে এসে আমার পা ধরে জোরে টান দেয়, আর আমি উঠে পড়ি তাড়াতাড়ি। সেদিন আমি একটু বেশি ভয় পেয়েছিলাম, কারণ ছেলেটি সেদিন আমার একা আসেনি, সাথে একজন লম্বা কালো আলখাল্লা পরা লোক ছিল সাথে। তার পরের দিন আমি পায়ে খুব ব্যথা অনুভব করি। তখন পায়ে আমি 4টা ছোট আঙুলের ছাপ দেখতে পাই। এতদিন আমার সাথে যা ঘটেছে আমি আমার পরিবারের কারোকে জানিয়েছিলাম না। ঠিক সেদিন আমি আমার মাকে বলি, আর সেই আঙুলের ছাপ দেখায়। আমার মা বিশ্বাস করেনি, বলেছেন হয়তো ব্যথা পেয়েছ। আমি তাকে কোনোভাবেই বুঝাতে পারিনি যে কিছু দিয়ে কেটে গেলে বা লাগলে আঙুলের ছাপ তো বসবে না। কিভাবে আমি প্রতিদিন সিক হয়ে যাচ্ছিলাম, আমার কিচ্ছু ভালো লাগতো না। একা থাকতাম, মেজাজ খিটখিটে লাগতো, পড়ার ক্ষতি হতো। এভাবে 1 মাস পার হলো। এরপর শুরু হলো নতুন ঘটনা। ঠিক 3টার দিকে আমার ঘুম ভাঙলো। আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে 2টা বেটে মানুষ, যাদের আমরা বন মানুষ বলি, আমার হাত শক্ত করে ধরে রেখেছে। উল্লেখ্য, আমি সবসময় কাত হয়ে শুই। আর সেই যে ছোট ছেলেটার সাথে একজন লম্বা কালো আলখাল্লা পরা লোককে দেখেছিলাম, সেই লোকটি আমার মাথার কাছে এসে দাঁড়ায় আর আমার শরীরে একটি গাছের শিকড় ছুঁয়ে মারে। কিন্তু এত ঘটনা যে ঘটছে আমার সাথে, আমি না পারছি নড়তে, না পারছি গলা দিয়ে আওয়াজ বের করতে। যখন সেই বন মানুষটা আর লোকটা চলে গেল, তখন আমি বিছানা থেকে উঠে যাই তাড়াতাড়ি। আম্মুকে ডেকে বলি সব। আম্মু বলে, তুমি হরর ফিল্ম দেখো, তাই তোমার সাথে এরকম স্বপ্ন হয়তো ঘটেছে। কিন্তু সেদিন একটা জিনিস লক্ষ্য করেছিলাম, সেই ছোট ছেলেটি আসেনি। তারপর দিন থেকে আমি প্রচণ্ড সিক হয়ে যাই। প্রচণ্ড রক্তবমি করার কারণে হসপিটালে আমাকে ভর্তি করতে হয়। যেদিন আমি হসপিটালে ছিলাম, সেদিন রাতে ঘটে যায় আমার জীবনের সবথেকে খারাপ ঘটনা, যা অনেক ভয়ের এবং আমি যা কখনো ভুলতে পারবো না। ঠিক রাত 3টার দিকে আমার ঘুম ভাঙে। আমি আমার সামনে 3টা অনেক লম্বা আয়না দেখতে পাই, যাতে সেই কালো আলখেল্লা পরা লোকটাকে দেখা যাচ্ছে। 3টা আয়নায় একটা লোককে দেখতে পাচ্ছি আমি। তারপর হঠাৎ আমি টের পাই যে আমি যেই বেডে শুয়ে আছি সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে আর নামছে, যেমনটা লিফটে উঠলে অনুভব করি আমরা। আর সাথে সাথে বেডটার ভাইব্রেশন হচ্ছে। আর 3টা আয়নায় আমি সেই লোকটিকে দেখছি যে আমাদেরকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়া বিশ্বাস করেন, আমি
শুধু ঘামছি, আমার গলা ফেটে চিল্লাচ্ছি, কিন্তু একটু আওয়াজ বের হচ্ছে না। এভাবে ৫ মিনিট এমন হলো আমার সাথে। তারপর আমার আর কিছু মনে নেই। আমার যখন সেন্স ফেরে তখন পরিবারের সবাই, ডাক্তার, নার্স আমাকে ঘিরে ধরেছে। আমার মা কাঁদছে। তখন আমাকে সবাই বলে আমি নাকি হসপিটালের বাথরুমে পড়েছিলাম। সেখানেই আমাকে সেন্সলেস অবস্থায় পাওয়া দিয়েছে। আর হাত থেকে বের হচ্ছিল অনেক রক্ত। এসব শুনে আমার মাথা কাজ করছিল না। আমি এত সিক ছিলাম যে হাঁটতেই পারছিলাম না। তাহলে কিভাবে আমি বাথরুমে যাব? আর কাল রাতে আমার সাথে যা হয়েছে আমি তা সব বলেছি আমার বাবা-মাকে। তখন আমার মা খুব ভয় পেয়ে যায়। আর সেদিন আমি বাসায় চলে আসি। হসপিটালে আর ১ মিনিটও থাকিনি। আমার আম্মু আমাকে, আমার এক দাদু আছেন যিনি ইমাম এবং অনেক পরহেজগার লোক, এবং তার কাছে যেয়ে সব বলেন। তখন আমাকে একটি তাবিজ এবং পানি পড়া দেন আর বলেন আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তিনি ২ দিন পর জানাবেন কে করেছে কাজটা। এই ২ দিন আমার সাথে কিছু হয়নি এবং দাদু জানান যে আমার সাথে যার রিলেশন ছিল সেই কাজটি করেছে যাতে আমি একটা সময় পাগল হয়ে যাই। আমার ক্ষতি করার জন্য এই কাজটি করেছে সে। এরপর আমার উপর থেকে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কাটতে শুরু করে। আমি আস্তে, আস্তে সুস্থ হতে থাকি। এখন আমি আল্লাহর রহমতে ভালো আছি, অনেক ভালো আছি। আমার কোনো সমস্যা হয়নি। গুছিয়ে লিখতে পারিনি ভালোভাবে, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে ঘটনাটি শেয়ার করছেন তার নামটা দেখি উনিও বলতে পারেন তাহলে বলব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি এই এখন যে ঘটনাটা শেয়ার করব তার ছবি আপনারা ফেসবুকে আমাদের পেজে পেয়ে যাবেন। এটা আসাইলামের ছবি দিয়েছি। ছবিটা দেখতে থাকুন এবং ঘটনাটা শুনতে থাকুন। তাহলেই আপনি আসল ফিলটা পাবেন। তার আগে আমরা কিছুক্ষণ আগে বেশ কিছু ঘটনা কিন্তু বলেছি যে মাথার কাছে একটা বাচ্চা দাঁড়িয়ে থাকে। মাথার কাছে বেটে লোকজন ঘুরে বেড়ায়। কালো আলকেল্লা পরা একজন লোক আপনার রুমের মধ্যে দাঁড়িয়ে থাকে, বা আপনি ঘুম ভেঙে যদি দেখেন যে মাথার কাছে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। কেমন অস্বস্তিকর একটা ব্যাপার না? আপনি চিন্তা করতে পারেন যে আপনি ঘুম ভেঙে এইরকম কোনো দৃশ্য দেখবেন। এইরকম কোনো দৃশ্যর জন্য কখনো কি আপনি প্রস্তুত? ভাবতে থাকুন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই অ্যান্ড অল মাই লিসনার্স অফ Both FM. Hope you are well. এবং তিনি বলছেন যে আজকে আমি আমার একটা কালেক্টেড স্টোরি অ্যাবাউট দ্য প্লেস হুইচ ইজ যেটা হচ্ছে আপনার মানে notoriously haunted in entire New Zealand named King Street Psychiatric Hospital, যা কিনা এর হরর ট্রেস অ্যান্ড হন্টিং ম্যাটার্স এর জন্য 1999-এ অ্যাবান্ডন ঘোষণা করা হয়, অর্থাৎ সেটা পরিত্যক্ত হয়ে যায়। ফার্স্টেই এই লোকেশন সম্পর্কে একটু বলে নিতে চাই, তাহলে ঘটনাটা বুঝতে সহজ হবে। এটা হচ্ছে কারাকা, সাউথ অকল্যান্ডে মেইন হসপিটাল বিল্ডিং, জাস্ট পিছনে একটা মর্গের পাশে কিং সিট নার্সেস হোস্টেল। কিছু পিকচার্স আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুকে, এবং সেই লোকেশন বুঝতে তাহলে ইজি হবে। এবার আসা যাক মেইন ঘটনাতে। আমি ঘটনাটা কালেক্ট করেছি এই হসপিটালের এক সময় ওয়ার্কিং একজন নার্সের কাছ থেকে। তার নাম প্রকাশে আমরা অনিচ্ছুক, বাট নামটা তিনি লিখেছেন, এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক হওয়ায় তার নামটা না বলার জন্য রিকোয়েস্ট করছি। ফার্স্টের দিকে পেশেন্টদের ট্রিটমেন্ট করা হতো, বাট যা ছিল টর্চার বিকজ অফ নট হ্যাভিং নলেজ অ্যাবাউট মানে এই সমস্ত মানে ইলেকট্রিক শক দিয়ে পেশেন্টদের কীভাবে সুস্থ হয় না, আদার হরেবল ট্রিটমেন্টস। তো নাও ফার্স্ট যে মানে যেটা স্টার্ট করতে এসেছে যে অ্যাসনাইলাম বিল্ডিং, মেইন অ্যাসনাইলাম বিল্ডিং আর কি। এখানে এই পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে, শার্প স্ক্রিম যার মধ্যে অন্যতম। ইভেন এখনও অনেকেই পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার শুনতে পায়, তীক্ষ্ণ চিৎকার। এবং অনেকেই যারা দেখেছেন এই জায়গাটা তারা বলেন যে নার্সটার মতো করে বলছি যে এটা হচ্ছে 1993 আর এরকম সময় একটা ঘটনা। তখন আমি জুনিয়র নার্স হিসেবে জব করি। ভিলা 4-এ পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, অ্যান্ড ফার্স্টে দেখতে পাই অনেক ব্লাড স্পট which are old, বাট আমি শকড হই যখন ওয়ালের এক কর্নারে দেখতে পাই যে কিছু ব্লাড বের হচ্ছে। তা মনে হচ্ছিল যে সিম লাইক ব্লাডস কামিং বাই ওই দেয়াল দিয়েই বেরিয়ে আসছে, এরকম একটা কিছু মনে হচ্ছিল। এবং বলে রাখা ভালো যে ভিলা 4 ইউজ করা হতো অ্যালকোহলিক পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য। আনফর্চুনেটলি ম্যাক্সিমাম পেশেন্ট ডায়েড, এবং ম্যাক্সিমাম পেশেন্ট ডায়েড, অ্যান্ড বাকিগুলা ছিল হচ্ছে তাদের শিফট করা হয় অন্য এক মেন্টাল হসপিটালে। অ্যান্ড ওই সময় ভিলা 4-এ কেউ ছিল না। এবং একটা পয়েন্ট আপনাদের একটু মাথায় দিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসালামের যত ডেট অর্থাৎ যত মারা যেত মানুষজন ম্যাক্সিমাম ছিল সুসাইডাল, অর্থাৎ আত্মহত্যা করে মারা যেত তারা। আবার মোস্ট হন্টেড যে পার্টটা এই মর্গের
সেটা সেটা বলি। সেটা হচ্ছে যে নার্সিং হোস্টেল থেকে স্ট্রেইট ওয়েটটা দেখা যেত এবং একদিন রাত 11টা-12টার দিকে হবে এবং কতটার সময় ঠিক আমি মনে করতে পারছি না। আমি কোনো এক কারণে লবিতে যাই এবং দেখতে পাই যে সামথিং ওয়াজ মুভিং ইনসাইড দ্য মর্গ এবং ফার্স্টে ভাবলাম হয়তো কোনো ডেড বডি রাখার অথবা নেওয়ার জন্য কেউ হয়তো ভিতরে গেছে। বাট এরপর যা দেখলাম তা দেখার জন্য আমি হয়তো মানে কখনোই ওয়ার্ল্ডে কখনো কেউ প্রিপেয়ার থাকবে না। ইয়েলো লাইটসের আলোতে স্পষ্ট আমি দেখলাম একটা হলুদ লাইটের আলোতে আমি দেখতে পেলাম যে হসপিটালে ডেথ মানে একজন ডেড পেশেন্ট কাফনের কাপড় পরা জাস্ট উঠে দাঁড়াচ্ছে। আবার তার চোখ এবং তার চোখ বন্ধ, কিন্তু সে উঠে দাঁড়াচ্ছে কাফনের কাপড় পরে, সাদা কাপড় পরে উঠে দাঁড়াচ্ছে। বাট মুখে ভয়ঙ্কর টাইপের কেমন একটা হাসি লেগে আছে। এটা দেখার পর তো জাস্ট আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি। আমি জাস্ট ফেইন্ট হয়ে যাই। পরের দিন আমি হসপিটালের নার্সিং কেয়ারে আবিষ্কার করি অ্যান্ড তারপর আমি আমার এক কলিগকে জিজ্ঞেস করলে তার কথা শোনার পর আমার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং কারণ অ্যাকর্ডিং টু হার স্পিচ আমাকে মর্গের পাশে ফেইন্ট অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায় এবং এবং মানে এটা হচ্ছে যে এবং এক ওয়ার্ড বয় আমাকে বাঁচায় ওখান থেকে এবং নার্সিং কেয়ারে নিয়ে যায়। তখন আমার মাথায় সত্যিই কিছু কাজ করছিল না। বিকজ আমি ছিলাম লবিতে, মর্গ নিয়ে আরও বেশ কিছু ঘটনা রয়েছে। এবার আসা যাক নার্সিং হোস্টেলের ঘটনায়। এবং এখানে বেশ কিছু নার্স এই পর্যন্ত উইদাউট এনি রিজন সুসাইড করেছে, যার মধ্যে আমাদের খুব ক্লোজ এক ফ্রেন্ড ছিল। আগের দিন ও আমাদের সাথে খুব সুন্দর করে ভালোভাবে কথাবার্তা বললো, খুবই মানে খুশি, খুব ভালো আছে। এবং পরের দিন তার সুইসাইডের নিউজ পেয়ে আমরা খুবই শকড হয়ে যাই। ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ড, তার নামটা বলবেন না, তার সাথে এবং একদিন রুমে একা ছিল অ্যান্ড তখন প্রায় দুপুর 2টা বাজে হঠাৎ আবিষ্কার করি আমরা যে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ অ্যান্ড আমরা চোখ হয়ে যা দেখতে পাই সেটা দেখার জন্য আমরা মেন্টালি মানে কন্ট্রোল রাখতে পারি। সেটা ছিল একজন নার্সের ড্রেস পরা একটা মেয়ে এবং যে হচ্ছে ফাঁসিতে ঝুলছে অ্যান্ড তার চুল দিয়ে মুখ ঢাকা, তার মুখ থেকে টপ টপ করে ব্লাড পড়ছিল এবং এই ব্লাড পরে ওই ফ্রেন্ডকে ফেইন্ট অবস্থায় আমার রুম থেকে রেস্কিউ করে নিয়ে যাই। আর অ্যান্ড তারপর থেকে অনেক দিন সে মেন্টালি সিক ছিল এবং এবার আসলে মর্গের ঘটনায় একটা ছেলে সে মর্গের ডেড বডিজ তারা হচ্ছে ক্যারি করে নিয়ে আসে এবং 9টা বা 10টা রাত এরকম একটা সময় একটা বডি সে ফ্রিজে রেখে বের হবে, এমন সময় সে হঠাৎ করে বুঝতে পারে যে মর্গের রাইট কর্নারে যেদিক কিনা ডোম ওইখানে ইকুইপমেন্ট বা লোহার জিনিসপত্র, এখানে লোহার কিছু একটা শব্দ হচ্ছে। ফার্স্টে সে ভাবলো হয়তো কোনো পোস্টমর্টম হচ্ছে, ডোম কাজ করছে। বাট উইদিন আ মিনিট তার মনে হলো যে আজকে তো ডোম নেই। সো সে চেক করার জন্য যায় অ্যান্ড দেখতে পায় যে টেবিলে একটা বডি রাখা এবং সে কিছুটা মিলাতে পারে না, কাজ সবগুলো ফ্রিজ হচ্ছে ফ্রিজার লক করা ছিল অ্যান্ড কি থাকে অনলি তার কাছেই বডি বের করতে হলে তার কাছ থেকে কি নিয়ে তার বডি বের করতে হয় অ্যান্ড সে নিজেও কোনো বডি বের করে নাই, বিকজ সে পোস্টমর্টম কোনো এতে সম্পর্কিত কোনো কাজ জানি না। দেন এটা কীভাবে সম্ভব? তারপর সে লাশ নিয়ে কাজ করে এবং অনেক যেহেতু এবং সে অনেক সাহসী ছিল অ্যান্ড তারপর বডিটা সে স্পেশালের মধ্যে নিয়ে ফ্রিজারে নিয়ে যান অ্যান্ড তখন সে দেখতে পায় যে একটা উইন্ডো খোলা, জানালাটা খোলা এবং ওইখানে কোনো একটা মানে বডি নেই, বাট একটু আগেও সেটা এখানে ছিল অ্যান্ড সবগুলো জানালাই বন্ধ ছিল। এবার সে সত্যি ভয় পেয়ে যায় এবং তারপর সে যে নিজেকে আর ওইখানে সামলে রাখতে পারেনি, ফ্রিজ এবং একটা ফ্রিজ ছিল ওখানে এবং সেখানে সে রাখে এবং খুব ফাস্ট সে মর্গ থেকে বের হয়ে আসে। এখন আসা যাক অ্যাসাইলাম অ্যাবান্ডন্ড হওয়ার কয়েক ইয়ার্স পরের ঘটনায় এবং আমার বাসা এখান থেকে খুব একটা দূরে না অ্যান্ড এটা আমার নিজের প্রত্যক্ষ করা এক ঘটনা এবং একদিন আমি এর পাশ দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম অ্যান্ড হর্টিকালচার এরিয়াতে রোড সাইড থেকেও দেখা যায়। যখন আমি পাস করছিলাম আমি ক্লিয়ার দেখতে পাই যে কয়েকজন লোক মেন্টাল পেশেন্টের ড্রেস পরা এবং তারা হাঁটছে। বাট অ্যাসাইলাম তো অ্যাবান্ডন্ড হয়ে গেছে বেশ কিছু বছর আগে। আমি ব্যাপারটা বুঝতে পারি না, বাট আমি খুব একটা মানে সাহসী না, তাই ভয় পায় অনেক এবং খুব স্পিডে গাড়ি নিয়ে এই এলাকা থেকে বেরিয়ে আসি এবং আমাকে তারপরে তিনি লিখেছেন যে আমি আরও অনেক ঘটনা কালেক্ট করেছি এবং ঘটনাটা আমাকে যদি বলেন তাহলে আমি এগুলো পারতে পারবো। খুবই আনইউজুয়াল। এই ছিল আমার নিজের ঘটনা কালেক্ট করা স্টোরি অ্যাবাউট
কিনসিট হসপিটাল স্টুডিওতে যে শেয়ার করা পসিবল না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন ফাহাদ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার কাছে আছে একটা ইমেইল, এবং সেই ইমেলটা আমরা তো যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি গোলাম দস্তগীর নাহিদ, দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া থেকে বলছি। আজ আমি আমার জীবনের একটি বাস্তব ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আজও আমার জীবনের অনেক বড় একটি প্রশ্ন হিসেবে রয়েছে। জানি না এর ব্যাখ্যা বা উত্তর আজও পাবো কিনা। ঘটনাটি ঘটে নবাবগঞ্জ থানার কোনো একটি পরিত্যক্ত পেট্রোল পোস্টে 2015 সালের ফেব্রুয়ারি মাস 7 তারিখে। আমার এখনও স্পষ্ট মনে আছে, চাঁদনি রাত, আকাশের আবছা আলোতে আমি সেই পেট্রোল পোস্টের পাশ দিয়ে বাইসাইকেল নিয়ে গান গাইতে গাইতে আসছিলাম। সাইকেলের পেছনে বসেছিল আমার ফ্রেন্ড ক্লাস। হঠাৎ সামনে একটি বৃদ্ধ লোক এসে আমার সাইকেলের হ্যান্ডেল ধরে এবং করুণ সুরে আমার কাছে আত্মনাদ করে এবং বলে, বাবা, আমার স্ত্রীকে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও। আমি কিছু বুঝতে পারি না। অনেকে দেখে অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত মনে হচ্ছিল। আমি তার আর্তনাদ শুনে আর চুপ থাকতে পারলাম না। আমার ফ্রেন্ডকে বললাম, তুই এইখানে সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে থাক, আমি আসছি। একদিকে আমার ফ্রেন্ড আমাকে বারবার না যাবার জন্য বারণ করছিল, অন্যদিকে বৃদ্ধ লোকটির আর্তনাদ। আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে যাব। আমি আমার ফ্রেন্ডকে বললাম, তুই একটু অপেক্ষা কর, আমি যাবো আর আসবো। অনেক কথা বলার পর আমার ফ্রেন্ড বলল, ঠিক আছে, যা, তুই তো তাড়াতাড়ি আসবি। এরপর আমি বৃদ্ধ লোকটির সাথে গেলাম এবং পেট্রোল পোস্টটা ছিল মেইন রোড থেকে একটু দূরে ঝোপের মধ্যে ছোট্ট একটি পরিত্যক্ত ঘর, স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আবছা আলোতে। আমি ওনাকে বললাম, কোথায় আপনার স্ত্রী? উনি বললেন, আর একটু সামনে বাড়ান বলে তিনি আমাকে ওই পেট্রোল পোস্টের সেই ঘরের সামনে নিয়ে গেলেন আর বললেন, এই ঘরের মধ্যেই আমার স্ত্রী আছে। আমি কিছুটা অবাক হলাম, এত পুরাতন একটা শ্যাওলা পড়া ভাঙা ঘরে আপনার স্ত্রী তাকে রেখেছেন, আজব। আমি ঘরটির ভাঙা জানালা দিয়ে তাকিয়ে দেখলাম ঘরটির ভেতরে কিছু মিটমিট আলো দেখা যাচ্ছে। উনি আমাকে বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি দেখি কবরটা খোঁড়া শেষ হলো কিনা। আমি ওনার কথা শুনে অবাক হলাম। হলাম, কবর মানে? কার কবর? আপনি না বললেন আপনার স্ত্রী অসুস্থ? উনি আমার কথার কোনো উত্তর না দিয়ে সামনে হাঁটতে শুরু করলেন। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। চারিদিকে ঝোপ ঝাড়ের অন্ধকারের জনমানব শূন্য একটি জায়গা। কেউ নেই, শুধু আমি একা দাঁড়িয়ে আছি। চাঁদের আলোতে শুধু পেট্রোল পোস্টের ভাঙা ঘরটা দেখা যাচ্ছে। 10-15 মিনিট হয়ে গেল, ওনার কোনো পাত্তা নেই। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:45 মিনিট। অনেক অস্বস্তি হচ্ছিল। অবাক করা কাণ্ড, তৎক্ষণাৎ নাকে একটা বিশ্রী দুর্গন্ধ আসতে শুরু করলো। সময়ের সাথে সাথে গন্ধটি তীব্র হতে শুরু করলো। আমি চারদিকে খুঁজতে লাগলাম যে গন্ধটি কোথা থেকে আসছে। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কিচ্ছু পাচ্ছিলাম না। অবশেষে দেখা বাকি সেই পেট্রোল পোস্টের ঘরটি। হাত দেখে আমি হালকা হালকা ভয় পাচ্ছিলাম। 1 পা 2 পা করে আমি সেই ঘরটির দিকে যাই এবং নাকে বিশ্রী দুর্গন্ধটা আরও বেশি অনুভব করতে থাকি। অবশেষে ঘরটির কাছে পৌঁছালাম। ঘরটি থেকে এত বেশি দুর্গন্ধ আসছিল যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সাহস করে হাত দিয়ে এক ধাক্কায় দরজাটা খুললাম এবং বিশ্বাস করতে পারবেন না, আমি দরজাটা খুলে ভেতরে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে ওই ঘরটির মধ্যে একটি লাশ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। যিনি ঝুলে আছেন তিনি আর কেউ নন, সেই বৃদ্ধ লোকটি আমাকে যিনি স্ত্রীর কথা বলে এখানে নিয়ে এসেছেন। এসব দেখার পর আমি আর এক মুহূর্ত ওখানে থাকতে পারলাম না। আমি ওখান থেকে বাড়ির দিকে দৌড় দিয়ে ঘরটি থেকে বেরিয়ে এসে দেখি সেই বৃদ্ধ মানুষটির লাশটি একটি সাদা কাফনে জড়িয়ে ঘরটির দরজার সামনে পড়ে আছে। এরপর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, এক চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারাই। পরে আমি নিজেকে আবিষ্কার করি আমার বাসায়। আমার ফ্রেন্ড আমাকে বলে, কিরে, তুই কাল রাতে ওই বৃদ্ধ লোকটির কথায় ওনার সাথে আমার স্ত্রীকে দেখতে গেলি। তারপর তোর গলার আওয়াজ শুনে আমি ওখানে গিয়ে দেখি তুই পেট্রোল পোস্টের সেই ঘরটার সামনে জ্ঞান হারিয়ে পড়ে আছিস। কাল রাতে ওখানে কি হয়েছিল ফয়সাল ভাই? আমি আজও এই প্রশ্নের উত্তর পাইনি যে সেই দিন রাতে আমার কাছে যিনি এসেছিলেন সেই বৃদ্ধ লোকটি কে, সেই বৃদ্ধ তিনি কে, এবং আমার যদি সেই বৃদ্ধটি আমার কাছে এসেই থাকেন তাহলে সেই পেট্রোল পোস্টের ঘরে ঝুলে থাকা লাশটি কার ছিল? আমি আজও এর ব্যাখ্যা পাইনি। যদি কারো কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকে তাহলে প্লিজ জানাবেন। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া চিরসত্য ঘটনা।